আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। গভীর সমুদ্র গবেষণা ও সমস্যা চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল গ্রহণ, আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও বিদেশ থেকে 15,33,682 জনের নিবন্ধন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব পড়বে না দেশের অর্থ বাণিজ্যে, বললেন অর্থ উপদেষ্টা। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। মার্কিন আদালতে নিজেকে যুদ্ধবন্দী ও নির্দোষ দাবি নিকোলাস মাদুরোর, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রড্রিগেজ। এবং বিপিএলে চট্টগ্রাম রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। গবেষণা জাহাজ আরভি ফ্রিডজফ নানসেন এর করা সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের উপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এ জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জন বাংলাদেশের। অধ্যাপক সাইদুর রহমান বৈঠকে গবেষণা সংক্রান্ত তথ্যপাত্র তুলে ধরেন। তিনি জানান, নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব এই গবেষণায় পাওয়া গেছে। তিনি বলেন, বাংলাদেশে গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এটা ইমব্যালেন্সের লক্ষণ। ওভারফিশিং এর কারণে এটি হয়েছে। এছাড়া 2000 মিটার গভীরতায়ও প্লাস্টিক পাওয়া গেছে, যা গভীর উদ্বেগের বিষয় বলে জানান তিনি। 2018 সালের এক গবেষণার সাথে তুলনায় দেখা গেছে গভীর সমুদ্রে বড় বড় মাছ কমে যাচ্ছে, স্বল্প গভীরে সমুদ্রে আশঙ্কাজনকভাবে মাছ কমছে। বৈঠকে জানানো হয় 270 থেকে 280টি বড় ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মৎস্য আহরণ করে থাকে। এর মধ্যে 70টি সোনারের মাধ্যমে টার্গেটেড ফিশিং করছে। এটি অত্যন্ত আগ্রাসী একটি পদ্ধতি। এর ফলে গভীর সমুদ্রে বড় মাছ যারা ধরেন তাদের লাভ হলেও যারা স্বল্প গভীর পানিতে মাছ ধরেন তারা ক্ষতির মুখে পড়ছেন। মৎস্য উপদেষ্টা বলেন, এভাবে টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোনার ফিশিং নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। বৈঠকে জানানো হয়, বাংলাদেশে ডিপ সি ফিশিং এ টুনা মাছের আধিক্য পাওয়া গেছে এবং এর সম্ভাবনাও আছে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণায় সুন্দরবনের নিচে একটি ফিশিং নার্সারি পাওয়া গেছে, যা সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দেশের স্থলভাগ যতটুকু তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও আছে, কিন্তু এই সম্পদগুলো ঠিকমতো কাজে লাগাতে পারেনি। এমনকি সম্পদের পরিমাণ কি, সম্ভাবনা কেমন তাও জানতে পারেনি। এই সম্পর্কে ভালোভাবে কাজে লাগাতে হবে, সেজন্য পর্যাপ্ত গবেষণা, পলিসি সাপোর্ট প্রয়োজন হবে। বৈঠকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বহুমুখী হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভে ভেসেল HMS এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশে নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। ভেসেলটি সমুদ্রের তলদেশ, গভীরতা এবং অন্যান্য সামুদ্রিক তথ্য সংগ্রহ করবে, যা বাংলাদেশের সামুদ্রিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। জাপান, ইন্দোনেশিয়া, মালদ্বীপের সাথে যৌথ গবেষণা সমন্বয় করতে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, এই বিষয়ে যাদের বিশেষজ্ঞ জ্ঞান আছে তাদের সাথে গবেষণা সমন্বয় করতে হবে। এর মধ্য দিয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিন আবেদন করেন প্রার্থীরা। আপিলের প্রথম দিন ইসিতে 42টি আবেদন জমা পড়ে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। নিরাপত্তা সংবেদনশীল বিষয়গুলো চিহ্নিত করে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নির্ধারণ করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা গণমাধ্যমের বড় দায়িত্ব। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ট্রান্সপারেন্টলি করব, গোপনীয়তা তাই বলে ভাঙবো না, ট্রান্সপারেন্টলি করব। আপনারা যে অপারেশনগুলো করছেন, অপারেশনের পরে মিডিয়া করে দিবেন, শুধুমাত্র প্রেস রিলিজ না, মিডিয়া করে দিবেন। কোন গোষ্ঠী বা দল যদি অপকর্ম করে পার পেয়ে যেতে চায়, তারা যেন উৎসাহিত বোধ না করে, কারণ তারা জানবে যে অপকর্ম করলে পারে ধরা পড়তে হবে এবং অপকর্ম লোকালাইজ থাকবে না, এটা ন্যাশনালাইজ হয়ে যাবে। সুতরাং আমার লোকাল ক্ষতি তো হবেই হবে, আমার ন্যাশনাল ক্ষতিও হয়ে যাবে। তবে 2 নম্বর কন্ডিশন, নিরপেক্ষতা। এক চুল ডানে থেকে বামে সরা যাবে না, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ আমি পরিষ্কারভাবে দিতে চাই, নির্বাচন কমিশন বা সরকার আপনাদেরকে কোনো পক্ষের হয়ে কাজ করার জন্য সরাসরি বা পরোক্ষভাবে বা ইনিয়ে বিনিয়ে কোনো ইনস্ট্রাকশন দিবে না। আর আপনারা যদি কোনো ইনস্ট্রাকশন কোনোখান থেকে পান, ধরে নেবেন এটা ভুয়া, সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসবেন। আপনারা সৎভাবে, একনিষ্ঠভাবে আইন অনুযায়ী কাজ করবেন, কোনো পক্ষের দিকে সামান্যতম হেলবেন না। রাজনৈতিক দলসমূহ বিভিন্ন ধরনের বক্তব্য দিবে যে প্রশাসন এইদিকে হেলে গেছে, টলে গেছে, উমুক তুমুক। শুনবেন, দেখবেন আপনার কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, যেটা থেকে এই কথা বলতে পারেন, সতর্ক হয়ে যাবেন। আর যদি দেখেন যে না, আপনি যে কাজ করছেন যথাযথভাবে করছেন, আমলে নেওয়ার দরকার নাই। 3 নম্বর প্রিকন্ডিশন টু সাকসেস, দৃঢ়তা। আপনাদেরকে মাথা উঁচু করে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনার দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, দায়িত্ব এড়িয়ে কাজ করতে পারবেন না। এর আগে ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গেও মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটানোর প্রয়াস চালাতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার নাজির আহমেদ খান।
দেশ ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটের সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধন সময় শেষ। 5 জানুয়ারি রাত 12টায় এই সময়সীমা শেষ হয়। নির্বাচন কমিশন বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন 7,61,140 জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী 5,75,200 জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,642 জন, আনসার ভিডিপি 10,010 জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 6,283 জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা 2,39,186 জন। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেন। 24শে জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে এবং গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আদেশের দিন 12 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ আসামি পক্ষের শুনানির পর এই আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ 11 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মামলায় আসামিসহ 2 জন করে সাক্ষীর অনুমতি পেলেও সাক্ষ্য দেবেন 3 আসামিসহ মোট 5 জন। একই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হয়। এছাড়া একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলে। তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এইসব মামলায় গ্রেফতার মোট 18 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়কালেই বাস্তবায়িত হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডর বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডর যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। মানে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষে একটু বিবেচনা করে এটাকে রেখে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। সুতরাং সেদিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। 3 ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ। কালকে আমরা ওই যে যেটা বললাম আইনশৃঙ্খলা বাহিনীর সবাই এটা করে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ। ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে, তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি। না স্বাভাবিক, শুনে না স্বাভাবিক হবে, আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে। এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি, যেটা আমাদের এই জানান সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই জন্য আমরা সরকার সব করব। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে দ্বীপের বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিয়ন্ত্রিত পর্যটন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ,
বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্পর্কিত এক কর্মশালায় তিনি একথা বলেন। জাতিসংঘ উন্নয়ন সংস্থা UNDP আয়োজিত কর্মশালায় সরকারি ও উন্নয়ন সংস্থা প্রতিনিধির পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকারের মূল লক্ষ্য সেন্ট মার্টিন দ্বীপকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, কেননা দ্বীপ বাঁচলে মানুষ ও জীববৈচিত্র্য বাঁচবে। দ্বীপকে ঘিরে একটি চক্র বাণিজ্যিক ফায়দা হাসিল করছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিন একটি বিশেষায়িত দ্বীপ, এর সুরক্ষার জন্য রাজনৈতিক অঙ্গীকারও প্রয়োজন। দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা, এইটা শুধুমাত্র জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না, দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে। অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে, এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, তাদের ভূমিকা আছে। তেমনি ভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজম ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের 7ম দিনেও তার কবরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। গত 31 ডিসেম্বর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। দাফনের পরদিন থেকে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সেখানে ভিড় করছেন। আজও সমাধিস্থলে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের দূর দূরান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আসছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করছেন। সমাধিস্থলের একপাশে চলছে কোরআন তেলাওয়াত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মসজিদে আজ বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তার নেয়া বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন, বার্তা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা, ফরিদ বঙ্গবাসী, জাসাস চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, ইসলামী বক্তা মাওলানা মনিরুল ইসলাম রফিক সহ রাজনীতিবিদ, শিল্পী ও কলাকুশলীগণ আলোচনায় অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। আমাদের মরহুমা রব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে স্ত্রী সহ উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে 56 বছর বয়সী ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার শপথের কিছুক্ষণ পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অজ্ঞাত ড্রোন ওড়ার সময় সেগুলোকে লক্ষ্য করে পুলিশের গুলির ঘটনা ঘটেছে। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন নিকোলাস মাদুরো। এদিকে আজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে
এক সংসদীয় অধিবেশনে 56 বছর বয়সী দেলসির শপথ গ্রহণ করেন। 2018 সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অজ্ঞাত ড্রোন ওড়ার সময় সেগুলোকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে 5 ব্লক দূরে বসবাস করা কারাকাসের এক বাসিন্দা জানান প্রায় 1 মিনিট ধরে গুলিবর্ষণ হয়েছে। এ সময় মাদুরো ও দেলসির সমর্থনের কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্টে ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে শপথ নেওয়ার পর ডেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেন। তিনি বলেন, অবৈধ সাময়িক আগ্রাসনের বেদনা নিয়ে আমি শপথ নিচ্ছি। এ সময় তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন। সংসদীয় অধিবেশনে মাদুরো ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার মা বাবার ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে মাদুরোকে আটকের ঘটনায় জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এই ঘটনাকে অবৈধ সশস্ত্র হামলা বলে আখ্যা দিয়েছেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ এই অভিযানকে সমর্থন করে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভান্ডার একজন পলাতক অপরাধীর হাতে ছেড়ে দেওয়া যায় না। সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে সরাসরি আক্রমণ করেন এবং কিউবার সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য কারাকাসে চালানো মার্কিন হামলা নিহতের সংখ্যা বেড়ে 80 জন পৌঁছেছে। নিহতদের মধ্যে সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে। ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বরাত দিয়ে রোববার নিউ ইয়র্ক টাইমসে তথ্য জানিয়েছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ ও হেলিকপ্টার থেকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় 5 বছর বয়সী এক মেয়ে শিশু ও তার চাচা নিহত হয়েছেন। গাজায় গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 422 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একজন হামাস যোদ্ধাকে লক্ষ্য করে আল মাওয়াসি এলাকায় ওই হামলা চালানো হয়। ওই হামাস যোদ্ধা ইসরায়েলি সেনাদের উপর হামলার পরিকল্পনা করছিল বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজায় জরুরি ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় পুরো উপত্যকার 88 ভবন ধ্বংস হয়ে গেছে। গাজার প্রায় 20 লাখ অধিবাসীর বেশিরভাগই এখন তাঁবুতে এবং ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে বসবাস করছেন। এদিকে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, আল মাগাজি এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে এক পিতা ও তার 8 বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পশ্চিমাঞ্চল। মঙ্গলবার জাপানের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী দেশটির পশ্চিমাঞ্চলের যুগ্য অঞ্চলে এই ভূমিকম্প অনুষ্ঠিত হয়। এই কম্পনের পরপরই বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে অঞ্চলটিতে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল শিমানি প্রিফেকচার। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। আপাতত ভূমিকম্পের জেরে একটি রুটে বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আবারও ফিরছি দেশের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর লালখান বাজারে এই সংলাপের আয়োজন করে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম
MAF চট্টগ্রাম। সংলাপে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, ভয় ভীতি প্রদর্শন ও সহিংসতা পরিহার, মতপার্থক্য থাকলেও ঐকমত্য গঠনে সচেষ্ট থাকা সহ নারী রাজনীতিবিদদের প্রতি অনলাইন হয়রানি প্রতিরোধে একযোগে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা। সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন MAF এর সাধারণ সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী। তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। 17 বছরের ফ্যাসিজম দূর হয়েছে। এখন নতুন বাংলাদেশে রাজনৈতিক শিষ্টাচারকে মেনে গণতান্ত্রিক পথ চলাকে এগিয়ে নিতে হবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ আহত জুলাই যোদ্ধা, মানবাধিকার কর্মী, সাংবাদিক, পেশাজীবী পরিষদ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরীতে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক সংগঠন এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরী জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এই আহ্বান জানান। মেয়র বলেন, শীত শুধু একটি মৌসুমি দুর্ভোগ নয়, শীত বস্ত্রের অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারায়। এই বাস্তবতা থেকে উত্তরণে সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। অনুষ্ঠানে নগরীর 41টি ওয়ার্ডের 410 জন পরিচ্ছন্ন কর্মীর হাতে শীতকালীন পোশাক তুলে দেন মেয়র। এই সময় সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল 3টা পর্যন্ত চলে। জকসু ও হল ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার 16,645 জন শিক্ষার্থী। জকসু নির্বাচনে 21টি পদের জন্য 157 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল ইউনিয়নের 13টি পদের জন্য 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি রয়েছে রোভার স্কাউট ও BNCC সদস্যরা। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,867.58, যা গতকালের চেয়ে শতকরা 0.20 ভাগ বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,308.41, যা গতকালের চেয়ে শতকরা 0.54 ভাগ বেশি। আজ 142টি কোম্পানির 15,04,619টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 11,74,10,000 টাকারও বেশি। এর মধ্যে 65টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 63টির কমেছে এবং 14টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ও কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 34 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 24 মিনিটে।
এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৩:১৭, জোয়ার সকাল 10:08। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3:51 এবং জোয়ার রাত 10:08।